শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এই করোনার মধ্যে আশা করি তোমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে ভালোভাবে আসছো এবং সুস্থ আছো। আর আরো একটা বিষয় তোমাদেরকে আজকে বলতে চাই যে তোমরা কোনোভাবে মাদকের সাথে কেউ জড়াচ্ছ না। মাদক বলতে কি বিড়ি সিগারেট এগুলোর সাথে যেন কেউ কখনো না জড়াও। এর সাথে আরো ভয়ঙ্কর কিছু কিছু মাদক আছে, ওগুলো থেকেও সতর্ক থাকবে। কখনোই কোনোভাবে কোনো খারাপ বন্ধুর সাথে বা কোনোভাবে মিশে ওগুলোর সংস্পর্শে দেওয়া যাবে না। তো সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমাদের ক্লাস হলে নবম দশম শ্রেণীর আর কি পদার্থ বিজ্ঞান বইটা আছে ওটা কাজ ক্ষমতা শক্তি উঠে আমরা আজকে শক্তির উৎসসমূহ এই বিষয় নিয়ে আলোচনা করব। তো শক্তিটা খুব গুরুত্বপূর্ণ আজকের বিশ্বের জন্য, কারণ যে জাতি এই শক্তিগুলো বেশি পরিমাণে গ্যাদার করতে পেরেছে তারাই সবচেয়ে বেশি উন্নতির দিকে গিয়েছে আর কি। মানব সভ্যতার ইতিহাসটা শক্তির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য মানুষের মধ্যে বা বিভিন্ন দেশের মধ্যে এই শক্তি আহরণের ক্ষেত্রে এক ধরনের প্রতিযোগিতা দেখা যায়। তো আসা যাক এই শক্তিগুলো আমরা উৎস সম্পর্কে জানব। তো শক্তির প্রধানত উৎস হচ্ছে দুই ধরনের শক্তি। আমাদের দুই ধরনের শক্তি, একটা হচ্ছে কি অনবায়নযোগ্য শক্তি আর একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তি হলো যে শক্তিটা আমরা আর কখনো ফেরত পাবো না। একবার ব্যবহার করলে যে শক্তিটা আমাদের হারিয়ে যাবে, একদম চিরতরে হারিয়ে যাবে, যাকে আর আমরা কোনোভাবে ফেরত আনতে পারি না, সেটা হলো অনবায়নযোগ্য শক্তি। তো অনবায়নযোগ্য শক্তিগুলো হচ্ছে কি তেল, গ্যাস, কয়লা বা নিউক্লিয়ার যে শক্তি, এইগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। আর আরেকটা হচ্ছে কি নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তিটা হচ্ছে কি যেগুলোকে আমরা একবার না বারবার ব্যবহার করতে পারবো, মানে একের পর এক আমরা ব্যবহার করলেও সেটা কি ফুরিয়ে যায় না, সেটা হলো কি নবায়নযোগ্য শক্তি। তো নবায়নযোগ্য শক্তিটা কোনগুলা? জলবিদ্যুৎ, তারপর বায়োমাস, তারপর তোমার হলো বায়ু শক্তি, তারপর সৌরশক্তি, আর একটা আছে কি জিওথার্মাল। তো আমরা এখন এক এক এই বিষয়গুলো বা এই উৎসগুলো সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা যে অনবায়নযোগ্য শক্তিগুলো সম্পর্কে জানবো, সেগুলো প্রথমে আছে কি তেল, গ্যাস, কয়লা, এগুলো সম্পর্কে এখন আমরা জানবো। আমরা জানি যে তেল, গ্যাস, কয়লা এগুলো আমরা কি খনি থেকে পেয়ে থাকি, খনিতে। তো খনিতে এগুলো ক্রুড অয়েল বা এক ধরনের ঘন পদার্থ আকারে রক্ষিত অবস্থায় থাকে। আর সেটা কিভাবে হয়? সেটা হয় আমাদের উপরের যে ভূমণ্ডল যেখানে আমরা বাস করি, এখানে যে গাছপালা আছে, এগুলো অনেক অনেক বছর আগে যখন ভূমিকম্প বা অন্য ভূমিধস বা যে কোনো কারণে এগুলো যখন মাটির নিচে গভীরে চাপা পড়ে যায় এবং অনেক দিন লক্ষ কোটি বছর পর সেগুলো ওখানে চাপা থেকে বিভিন্ন তাপ চাপ এগুলোর কারণে ওটা এক ধরনের কি তেল, গ্যাস, কয়লা এগুলোতে রূপান্তরিত হয়ে যায়। আর এগুলো আমরা পরবর্তীতে সেখান থেকে উঠিয়ে ব্যবহার করি। আর সেটার পরিমাণটা এখন পৃথিবীতে কি একটা সীমিত আকারে আছে আর কি। সীমিত বলতে কি একটা নির্দিষ্ট মাত্রায় আছে, আর এটা একসময় কি হয়ে যাবে, ফুরিয়ে যাবে। তাই এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সতর্কভাবে ব্যবহার করতে হয়। তো এটা কিভাবে থাকে? আমি আগে বললাম যে এটা ক্রুড অয়েল বা এক ধরনের ঘন পদার্থ আকারে থাকে। এগুলোকে উঠিয়ে কি করতে হয়? রিফাইনারি এর সাহায্যে রিফাইন করে তেল বিভিন্ন যে কোয়ালিটি আকারে এক এক সেটা পেট্রোল বা কেরোসিন এরকম আকারে আমরা আলাদা করতে পারি, করে এগুলোকে আমরা ব্যবহার করি। আর এগুলো বেশিরভাগই হচ্ছে মিথেন, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে কি মিথেন। তো আমরা কি অনবায়নযোগ্য শক্তি থেকে প্রথমে লিখে ফেলি। এক নম্বরে কি পেলাম আমরা? শক্তির উৎসসমূহ। এই যে শক্তির উৎসসমূহ, এটা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি অনবায়নযোগ্য, নবায়নযোগ্য, আর একটা হলো কি নবায়নযোগ্য। তো এই অনবায়নযোগ্যকে আমরা বেশ কিছু এর মধ্যে পেলাম। এগুলো কি পেলাম? দেখো
এগুলো শুনে না, প্রথমে হলো কি তেল, তারপর কি গ্যাস, তারপর কি কয়লা, এগুলো। আবার নিউক্লিয়ার শক্তিটাও হচ্ছে অনবয়নিক শক্তি, নিউক্লিয়ার শক্তি। তো এগুলো হলো কি অনবয়নিক। তো তেল, গ্যাস, কয়লা এগুলো আমাদের দেশেও পাওয়া যায়। আর আমাদের দেশে যে গ্যাসগুলো পাওয়া যায় এটা অনেকটাই বিশুদ্ধ, বলতে কি বিভিন্ন দেশে যে গ্যাসগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে অনেক কিছু মিশ্রিত অবস্থায় থাকে, সেগুলো সম্পূর্ণ এতটা ভালোভাবে থাকে না যে উঠে সাথে সাথে ব্যবহার করা যায়। কিন্তু বাংলাদেশের যে গ্যাসগুলো পাওয়া যায় এগুলো অনেকটাই কি পিওর, বা এগুলো উঠে সাথে সাথে ব্যবহার করা যায়। আর আমরা এই তিনটা পেলাম কি একসাথে পেলাম। এরপর কি নিউক্লিয়ার, এটা হলো কি এই নিউক্লিয়ারটা হচ্ছে মূলত এটারও একটা মেন, যেমন তেল, গ্যাস, কয়লা এগুলো আমরা উপাদান হিসেবে ভূগোল থেকে পাই, সেরকম এটার জন্য আমাদের একটা উপাদান লাগে, সেটা হলো ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামটাও আমাদের একটা সীমিত পরিমাণে আছে। আমরা বিজ্ঞানীরা বিভিন্নভাবে হিসাব করে অনুমান করে পেয়েছে যে আমাদের এই যে পৃথিবীতে এই সকল শক্তিগুলা, এই অনাবৃত শক্তিগুলা, এগুলা যে পরিমাণে আছে সেটা দিয়ে আর সর্বোচ্চ 200 বছর পর্যন্ত আমাদের পৃথিবী শক্তি পেতে পারে। এরপর আর এগুলো আমাদের আর পাওয়া যাবে না। তো বিজ্ঞানীরা এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা করছে না, কারণ আমাদের বিশ্বের সবাই প্রায় এখন ধরে নিয়েছে যে হয়তোবা এই আমাদের যে বিজ্ঞানের অগ্রগতি এর ধারা অব্যাহত থাকলে এই সময়ের মধ্যে অনেক নতুন ধরনের শক্তির উৎস আমরা পেয়ে যাবো, আর যেটা আমাদের এগুলো বিকল্প হিসেবে কাজ করবে। তো তারপরেও আমাদের কি করতে হবে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু হিসাবি হতে হবে। তো এরপর আসা যাক নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য কোনগুলো বলো? নবায়নযোগ্যের প্রথমে আসা যাক কি জলবিদ্যুৎ। এই জলবিদ্যুৎটা কি? জলবিদ্যুৎটা হচ্ছে আমরা যে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করি, নবায়নযোগ্য শক্তিটা হচ্ছে আমাদের যে মোট শক্তি তার প্রায় 5 ভাগের 1 ভাগ হচ্ছে নবায়নযোগ্য শক্তি, আর 4 ভাগে আমরা ব্যবহার করি অনবায়নযোগ্য শক্তি। আর এই 1 ভাগের আবার একটা বিরাট অংশ জুড়ে আছে জলবিদ্যুৎ। এই জলবিদ্যুৎটা আমরা কিভাবে পেয়ে থাকি? জলবিদ্যুৎটা পেয়ে থাকি যে নদী, যেগুলো আমাদের উজান থেকে বা উপরের দিক থেকে অনেক পরিমাণে পানি প্রবাহিত হয়ে সমুদ্রের দিকে আসে, সেই সকল প্রবাহমান নদীতে মাঝে মাঝে বাঁধ নির্মাণ করে সেটার সাথে পানিতে টারবাইন ঘুরিয়ে একটা ব্যাপক পরিমাণ শক্তি আমরা পেতে পারি। আর এই শক্তিটাকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে আমরা আমাদের কাজে ব্যবহার করে থাকি। তো বর্তমানে কি করা হয়, বিজ্ঞানীরা এই জলবিদ্যুতের অনেকগুলো খারাপ দিক লক্ষ্য করেছেন আর কি। এটার ফলে আমাদের পরিবেশের অনেক ক্ষতি হয়। যেখানে বাদ দেওয়া হয় তার উপরে এবং নিচে অনেক প্রাকৃতিক পরিবর্তন হয় এবং অনেক প্রাকৃতিক বিপর্যয়েরও কারণ হয়ে দাঁড়ায় এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলো। তো এই কারণে এখন উন্নত দেশগুলো এখান থেকে সরে আসছে আর কি। এখন আর জলবিদ্যুতের নতুন কোনো প্ল্যান্ট তৈরি করা হচ্ছে না, বা নতুন করে কোনো বাঁধ নির্মাণ করা হচ্ছে না। তো এরপর আসা যায় আমাদের এই জলবিদ্যুতের পর সৌরশক্তি। জলবিদ্যুতের পর আমাদের নবায়নযোগ্য শক্তির একটা বড় অংশ হচ্ছে কি সৌরশক্তি। এই সৌরশক্তি সম্পর্কে বলতে গেলে তোমরা অবাক হবে, প্রায় 1 বর্গ কিলোমিটারের মধ্যে প্রায় 1000 মেগাওয়াটের পরিমাণ শক্তি তাপ উৎপন্ন হয়। কিন্তু আমরা এই শক্তিটাকে অতটা কাজে লাগাই না। কিন্তু বর্তমানে কি করা হচ্ছে, আমরা এই তাপ শক্তি থেকে না, আমরা সরাসরি সূর্যের আলো থেকে এই বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্যানেল, সৌর প্যানেল যাকে বলা হয়, আমরা বিভিন্ন বাসার ছাদে বা বিভিন্ন জায়গায় লক্ষ্য করলে দেখতে পাবো যে এগুলো এখন বর্তমানে লাগানো হচ্ছে এবং এর মাধ্যমে কি বিদ্যুৎ উৎপাদন করে নিজেদের বাসা বাড়িতে ব্যবহার করা হচ্ছে। তো এখন এটা একটা ভবিষ্যতের জন্য খুব ভালো একটা সোর্স হতে পারে এই সৌরশক্তিটা। এখান থেকে আমরা যদি তাপ থেকে বা এই যে সৌর
যে আলো, এখান থেকে যদি আমরা বিভিন্ন ধরনের শক্তি গ্যাদার করার জন্য ওয়েগুলি খুঁজে পাই, তাহলে কি হবে, আমাদের এই ভবিষ্যতের শক্তির চাহিদাটা এখান থেকে পূরণ হতে পারে। এরপর আসা যাক বায়ু শক্তি। বায়ু শক্তি, বায়ু শক্তি এই বিষয়টা আমাদের দেশে অতটা ব্যবহার করা হয় না আর কি, কারণ আমরা অনুন্নত দেশ, আমাদের দেশে এইগুলো প্রযুক্তি এখনো ওভাবে প্রচলিত হয় নাই। তবে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে অনেক জায়গায় লম্বা লম্বা খামার টারবাইন ঘুরিয়ে আর কি করা হয়, সারা বছর সেখান থেকে ওই বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং সেখান থেকে অনেক পরিমাণে শক্তি পাওয়া যায়। আমাদের দেশেও এটা হয়তো কখনো অদূর ভবিষ্যতে চালু হতে পারে। তো এটাও একটা নবায়নযোগ্য শক্তি, মানে এই শক্তিটা কখনো পুরাবে না, এই শক্তিটা বাতাস হতেই থাকবে, দরদিন পৃথিবী থাকবে এবং সেখান থেকে শক্তিও আমরা পেতে পারি। এরপর আসলে বায়োফুয়েল। বায়োফুয়েল, বায়োফুয়েল এই ধারণাটা এটা আরো এটা বায়োফুয়েল। বায়োফুয়েল, এই বায়োফুয়েলটা হচ্ছে কি, আমাদের এই পৃথিবীতে কি করা হয়, মানুষ পানীয় বিশেষ ব্যবহারের জন্য ভুট্টা থেকে বা আখ থেকে কি পানীয় অ্যালকোহল যেটা তৈরি করে, সেটাকেও আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি এবং সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করলে সেটা কি নবায়নযোগ্য একটা শক্তি। কারণ আমরা আখ চাষ করতে পারি, ভুট্টা চাষ করতে পারি এবং সেখান থেকে কি এরকম অ্যালকোহল তৈরি করে আমরা শক্তি হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে এটা একটা নবায়নযোগ্য শক্তির একটা উৎস। এরপর আসলে কি আমাদের আরো কিছু ইয়ে আছে, যেমন কি ভূতাপীয়। ভূতাপীয়, ভূতাপীয় এখানে বায়োথার্মাল যেটাকে বলা হয় আর কি। তো জিওথার্মাল, জিওথার্মাল, তো এটা হলো কি, আমরা জানি যে এই যে আমাদের এই যে ভূপৃষ্ঠ এখানে কি আছে, এখান থেকে প্রায় কয়েক কিলোমিটার গভীরে গেলে আমরা অনেক উত্তপ্ত একটা পরিবেশ পাবো, আর সেখানে অনেক তাপ আছে। আর সেই তাপটাকে যদি আমরা কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করতে পারি, তাহলে কি হবে, আমাদের ভবিষ্যতে এই শক্তির একটা বড় উৎস হিসেবে এটা কাজে লাগতে পারে। আমাদের পৃথিবীতে সব জায়গায় ভূপৃষ্ঠের মানে যে প্রকৃতি সেটা একরকম না, যেখানে যেখানে এটা পাতলা বা হালকা হয় সেখানে কি হয়, আমরা অগ্নি উৎপাদন বা আগ্নেয়গিরি এগুলো দেখতে পাই এবং সেখান থেকে উত্তপ্ত লাভা বের হয়ে আসে। তো এটা কোথাও কোথাও চালু হয়েছে আর কি, সেখান থেকে ওই তাপকে কাজে লাগিয়ে শক্তি হিসেবে ব্যবহার করা। আমাদের দেশে এখনো হয়তো সেটা চালু হয় নাই, অদূর ভবিষ্যতে হয়তো এটাও একটা শক্তি পাওয়ার উৎস হিসেবে কাজ করতে পারে। তো এইগুলো আমাদের শক্তির উৎসসমূহ। আর আজকের এই ক্লাসে আমরা এই শক্তির উৎস সম্পর্কে জানলাম। আমরা ভবিষ্যতের সামনের ক্লাসে আমরা এই পরবর্তী বিষয় সম্পর্কে জানবো আর কি। তো তোমরা সকলে এই করোনার মধ্যে সচেতন থাকবে, বাইরে যখন যাবে মাস্ক ব্যবহার করবে অবশ্যই, আর সুস্থ থাকবে, ভালো থাকবে এবং তোমরা সুন্দরভাবে পড়াশোনা করবে। এই আসলে শেষ করছি, ভালো থাকবে সবাই।